স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে যেমনটা সবার ভাবনা ছিল যে হয়তো প্রথম কার্যদিবসে ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে লেনদেনের গতি খুবই কমে গেছে এবং দিনের শুরু থেকে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে এবং দিন শেষেও একই রকম অবস্থানে রয়েছে। সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ছিল এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। চলুন আমরা একটু দেখে নিই যে আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কি চিত্র রয়েছে। ডিএসসির প্রধান সূচকটি কমেছে ১৩ পয়েন্টের মতো, যেখানে ৪,৮৭২ পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সেই সংখ্যাটাও চলুন জানিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বেড়েছে মাত্র ১২১টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৬৫টি এবং লেনদেনের গতি যেদিকে রয়েছে সেটিও আমরা দেখে নিই। চলুন আমরা দেখে নিই যে সারাদিন জুড়ে লেনদেন হয়েছে মাত্র ২৬৭ কোটি টাকা এবং এই নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সপ্তাহের প্রথম কার্যদিবস, সবার ভাবনাই ছিল হয়তো ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি ছিল এবং আশা ছিল আসলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র ২৬৭ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও হারিয়েছে। কোন দিকে যাচ্ছে পুঁজিবাজার? পুঁজিবাজার তো আমাদের পুঁজিবাজার দীর্ঘদিনই একটা ঋণাত্মক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আশা নিয়ে বেঁচে থাকি বলেই হয়তো যারা বাজারে আছি এখানে টিকে আছি। আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন, কারণ গত সপ্তাহে আমাদের যেটা ছিল, আমাদের প্রায় বাজার ১৪১ পয়েন্ট বাজার হারিয়েছিল এবং লেনদেন গত মাসে টোটাল এভারেজ যে প্রতিদিনের গড় লেনদেন সেখানে কমে এসেছিল ৪০০ কোটি টাকার ভেতরে। সেটা আজকের দিনে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে গত সপ্তাহটা যেহেতু খারাপ গিয়েছে এই সপ্তাহে হয়তো কিছুটা ভালো যাবে, কিন্তু আনফরচুনেটলি আজকে সারাদিনই বাজারের আপনি যদি উত্থান এবং পতন দেখেন যে খুব একটা বাজার টিকতে পারছে না। একই সঙ্গে বাজারের ভলিউমও খুব কমে গেছে। এটা খুবই অ্যালার্মিং। আমাদের বাজার যদি নেগেটিভ হয় কিন্তু আমাদের ভলিউমটা যদি ভালো থাকতো তাহলে অবশ্যই একটা ভালো কিছু আমরা এখান থেকে আশা করতে পারতাম। তবে আমরা আশাবাদী, যেহেতু ডিসেম্বর মাস এবং আজকে প্রায় ৭ তারিখ হয়ে যাচ্ছে, আমি হয়তো ধারণা করছি আগামীকাল বা পরশু থেকে বাজার একটা পজিটিভ ভাইবে। এই যে টানা যে একটা পতন হচ্ছে, এটার পেছনে নিশ্চয়ই হয়তো কোনো কারণ আছে। কারণগুলো কি হতে পারে? এখানে অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। পুঁজিবাজার খুবই সেনসিটিভ ইস্যু, এটা আপনারা জানেন। এখানে প্রথমত হচ্ছে যে 5টা ব্যাংকে যে একীভূত হয়ে সরকারি হয়ে গেল, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা একটা বড় ধরনের লস এখানে করেছে। দ্বিতীয়ত, এখন শোনা যাচ্ছে যে আরো 9টা অর্গানাইজেশন, 9টা লিজিং কোম্পানি এরকম হয়ে যেতে পারে। সুতরাং ওগুলো সেলের একটা প্রেশার আছে। সবকিছু মিলে একই সঙ্গে পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি, আপনি জানেন যে নির্বাচনের তারিখ দিনক্ষণ ঘোষণা নিয়েও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো সবকিছু মিলেই আসলে একটা ঋণাত্মক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। আপনি যেহেতু আসলে এই যে 8টি প্রতিষ্ঠান এবং ব্যাংকিং সেক্টরের মার্জারের বিষয়টি তুলে আনলেন, তো এই মুহূর্তে আসলে বাজারে এগুলো নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা তৈরি হয়েছে যে এই যে 9টি আর্থিক প্রতিষ্ঠান, তার মধ্যে 8টি প্রতিষ্ঠানই পুঁজিবাজারের লিস্টেড। তো এই 8টি প্রতিষ্ঠানে আমি যদি একটু বলি, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে 148 কোটির মতো। তো এই যে এটা হিউজ পরিমাণ শেয়ার কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের, আসলে তাদের এই যে সম্পদ কি ধরনের ডিসিশন নিলে এই যে সাধারণ বিনিয়োগকারী বা সবার সম্পদই আসলে সুরক্ষিত থাকবে? এইটা আসলে লিস্টেড কোম্পানির জন্য এটা একটা আনফরচুনেট ব্যাপার, কারণ যারা আমরা বিনিয়োগকারীরা খুবই স্বল্প শিক্ষিত বা স্বল্প প্রশিক্ষিত। আমরা আসলে জানি না যে কোথায় বিনিয়োগ করতে হবে, বা লং টার্মেও যারা এখানে বিনিয়োগ করেছেন একসময় কোম্পানিগুলো ভালো ছিল কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে গেছে, বিনিয়োগ আর তুলেননি, যার ফলে ওনারা অনেকেই লোকসানে পড়েছেন।
এটা একটা খুব স্বাভাবিক নিয়ম যে যদি কোনো কোম্পানি লসে চলে যায়, প্রথম ধাক্কা যেটা হয় সেটা শেয়ার হোল্ডারদের উপরেই যায়, বিশেষ করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য। কিন্তু আমাদের দেশের বিবেচনায় এখানে হয়তো একটা বিবেচনা করা যেত, যেমন আমরা যে 5টা ইসলামী ব্যাংক মিলে একটা নতুন সরকারি প্রতিষ্ঠান, নতুন একটা ইসলামী ব্যাংক সেন্টার গড়ে উঠেছে। সুতরাং এরকম যদি ও পরের অর্গানাইজেশন গুলো মিলেও কোনো ওরকম অর্গানাইজেশন লিজিং গড়ে উঠে, এবং সেখানে আমি বলছি না যে এটা যারা স্পন্সর ছিল, আমি যারা আমি আপনাকে পরিচালক এখানে ছিল একটু তাদেরকে ইন্টারাপ্ট দিতে করছি, হতো। যে আসলে আমার প্রশ্নটা ছিল যে এই যে সাধারণ বিনিয়োগকারীদের হিউজ পরিমাণ শেয়ার পোর্শন, তো আসলে এই 8টি প্রতিষ্ঠান নিয়ে কি সিদ্ধান্ত নিলে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে বা তাদের স্বার্থটাও দেখা হবে কিছুটা? আমি সেই জায়গাতেই আসছিলাম বলি। আমি যেটা বলছিলাম যে এই যে সাধারণ যে বিনিয়োগকারী, এনাদেরকে যদি একটা নতুন কোম্পানি গঠন করে সেখানে পুরো না দিক, আমাদের কিছু পোর্শন শেয়ার দেয়া হয়, তাহলে হয়তো বিনিয়োগকারীদের একটা ফিরে আসার জায়গা থাকবে, ওনাদের পুঁজিটা সম্পূর্ণ না গিয়ে হয়তো ওখান থেকে কিছু পাওয়ার একটা জায়গা থাকবে। এটা যারা নীতি নির্ধারক তাদের অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ এর আগেও আমরা 5টা ইসলামী ব্যাংক নিয়েও বলেছিলাম যে সাধারণ বিনিয়োগকারী যারা, তাদেরকে আপনি ফুল পোর্শন না দেন, 10:1, 10:2, 20:5 একটা পোর্শন আপনি দিয়ে দেন, যার ফলে হবে কি ওনারা অন্তত কিছু পাবে। কারণ আমাদের বিনিয়োগকারীরা প্রথমত প্রশিক্ষিত নন, আর দ্বিতীয়ত আমাদের এখানে যেটা হয়েছে অনেকগুলো অ্যাকাউন্টস ছিল চিকেন অ্যাকাউন্টস, এবং যেটা হঠাৎ করে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দেখা গেল যে এগুলোতে আসলেই কিছু নেই। সুতরাং এইসব অবস্থায় বিনিয়োগকারীদেরকে সুরক্ষা করাও আমাদের একটা দায়িত্ব। আমি আশা করি আর্থিক বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যে আসলে বিনিয়োগকারীদের সুরক্ষা না দিলে কিন্তু শেয়ার বাজারের গতি ফিরবে না, এটাও কিন্তু একটা বড় একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আসলে দেখে বুঝে শুনে তারপরে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ করা উচিত, নিঃসন্দেহে এটা করা উচিত। কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই যে ব্যাংকিং সেক্টর, প্রথমে কিন্তু ব্যাংকিং সেক্টরের 5টা প্রতিষ্ঠানের মার্জার, এরপরে হচ্ছে এই যে 8টি প্রতিষ্ঠানের, তাও আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, তো ব্যাংকিং সেক্টরের পরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এরপরে ইন্স্যুরেন্স সেক্টরের হচ্ছে 15টি প্রতিষ্ঠান নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তাহলে সাধারণ বিনিয়োগকারীরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অন্য কিছু কি দেখে আসলে বিনিয়োগ করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা অনেক আগ থেকে বলে আসছি, এবং এই জন্য লাস্ট সরকারের আমলে এফআইআর বা এসব অডিটেড অ্যাকাউন্টস এর জন্য একটা আলাদা দপ্তরও হয়েছিল। কিন্তু এটাতে কেন উন্নতি হলো না, কয়েকটা শাস্তির আমরা নিদর্শন শুনেছি, কিন্তু টোটাল অডিটেড অ্যাকাউন্টস এর আসলে ওরকম উন্নতি হয়নি, যার ফলেই এই অব্যবস্থাটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে এখান থেকে বেরোয় আসতে হবে। তাহলে এই অডিট আসলে কোন ভাবে করা উচিত, বা যারা এই যে অডিট কমিটি আছে বা বিএসসিসির হচ্ছে নিজস্ব একটা অডিট কমিটি আছে, তাদেরও তো হচ্ছে দায়িত্ব আছে এই বিষয়গুলো দেখা, যারা লিস্টেড কোম্পানি আছে তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তাদেরও তো দেখা উচিত। বিএসসিসি ডাইরেক্ট দেখে না, এটা উচিত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের, ঢাকা স্টক এক্সচেঞ্জের জনবলকে বা চিটাগং স্টক এক্সচেঞ্জের জনবলকে ওইভাবে গড়ে তোলা যারা প্রতিটা অ্যাকাউন্টস এর ব্যাপারে কথা বলতে পারবে, এবং একই সঙ্গে যারা এই কোম্পানিগুলোকে অডিট করেছেন সেই অডিটরদের অডিটের মান নিয়ে তো এখন প্রশ্ন আসছে যে আপনি আগে কি অডিট করলেন আর সেটার এখন কি ফলাফল। তাহলে এই অডিটরদের অডিটটাকেও আবার বিবেচনা আমার মনে হয় করা দরকার, যে ওনাদের সেই যোগ্যতা আছে কিনা অডিটর হিসেবে এরকম একটা কোম্পানিকে ওনারা যেভাবে মূল্যায়ন করেছিলেন সে মূল্যায়নের। এবং এটা যে খারাপ দিকে যাচ্ছে সেটার তো কোনো রিপোর্ট ওনারা দেননি, যার ফলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ভুগছে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে অডিটরদের দায় দায়িত্ব অনেক বেশি। আসবো একটু ভিন্ন প্রসঙ্গে। আসলে অনেকে আইপিও বিধিমালা নিয়ে অনেকেরই ভিন্ন একটা মত রয়েছে, এবং অনেকে যারা বাজার সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন, বাজারের সাথে জড়িত যারা আছেন, তারা বলছেন যে আসলে বড় কোম্পানি, বড় এবং বেসরকারি কোম্পানির ক্ষেত্রে কিছুটা সহজ করা উচিত এই বিধিমালা। তো কি ধরনের অসঙ্গতি রয়েছে, আসলে কেমন সহজ করা উচিত যাতে পুঁজিবাজারের গতিশীল হয়? আমাদের পুঁজিবাজারে আসলে আমাদের বাজারটাই হয়ে গেছে আসলে পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে আসলে আপনার ব্যাংক নির্ভর। ব্যাংক কিন্তু কখনোই লং টার্ম বিনিয়োগের উৎস হতে পারে না। লং টার্ম বিনিয়োগের উৎস সবসময় পুঁজিবাজার, এবং সেই জন্য আমাদের পুঁজিবাজারকে আরো ভাইব্রেন্ট করা দরকার। আমরা ইদানিং নতুন যে আইনটা দেখেছি এখানে বেশ কিছু সুপারিশ বিবিএ থেকে প্রদান করা হয়েছে। এই সুপারিশগুলো লাস্ট আপনি জানেন যে গত মাসের মাঝামাঝি
ডিএসসি তে একটা মিটিংও হয়েছে এটা নিয়ে, যে এই আইনের খসড়াগুলো কিভাবে সংশোধন করে বাজারে আরো নতুন নতুন কোম্পানিকে নিয়ে আসা যায়, সেটা অবশ্যই আমাদের বিবেচনায়। আমরা যে ডিবিএ যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে, আমার মনে হয়, কমিশনের বিবেচনায় আনা উচিত। এর ভিতরে যেমন একটা রয়েছে যে ঋণ পরিশোধের ব্যাপারে আইপিও ইস্যুটা টোটালি এটা নিষেধ করে দিয়েছিলেন। আমার মনে হয় এটা একটা সেগ্রিগেশন রাখা যায়, যে একটা পোর্শন লোন ঋণ পরিশোধের জন্য কোম্পানি রাখতে পারে, যার ফলে কোম্পানির ফিনান্সিয়াল, কারণ আমাদের এখানে লোনের ইন্টারেস্ট রেটটা অনেক বেশি, যার ফলে পুঁজিবাজারে এসে যদি কেউ ঋণ পরিশোধ করে দেয় তার কিন্তু একটা ভালো রিটার্ন ওখান থেকে আসে। আর আপনি যেটা বলছিলেন যে পুঁজিবাজারের প্রথম ইস্যুই হচ্ছে আইপিও, পুঁজিবাজারের প্রাণী হচ্ছে আইপিও। গত 2 বছর বাজারে কোনো আইপিও নাই। এই আইপিও না থাকার ফলে সাধারণ ছোট বিনিয়োগকারী যারা, এদের ভিতরে কিন্তু একটা হতাশার জন্ম নিয়েছে, কারণ এখান থেকে ওনারা অল্প কিছু আয় করতেন। শুধু আমি বিনিয়োগকারীদের কথা বলবো না, আমি বলবো বাজারে যেসব সংস্থাগুলো আছে, ইন্টারমিডিয়ারি যারা ব্রোকার আছেন, ডিলার আছেন, ইন্স্যুরেন্স আছেন, ব্যাংক আছেন, যারা এটার সঙ্গে জড়িত, সবাই নতুন আইপিও থেকে কিন্তু কিছু কিছু ব্যবসা করতে পারতেন। কিন্তু গত 2 বছর যেহেতু নতুন আইপিও খরা চলছে, আইপিও আসছেই না, এই ক্ষেত্রে কিন্তু এই যে বাজারে টিকে থাকা, সাধারণ বিনিয়োগকারীদেরও টিকে থাকা, এটা একটা বিশাল অন্তরায় হয়ে গেছে। আমার আমার দাবি থাকবে যে অতি দ্রুত বাজারে নতুন নতুন আইপিও নিয়ে আসুক। আমি জানি ডিএসসির চেয়ারম্যান মহোদয় এটা নিয়ে কাজ করছেন। বিশেষ করে সরকারি এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে, সেটা বোধহয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেই ধরনের আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আসলে এই নির্দেশনা রয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও। ধন্যবাদ আজকে আপনাকে এখানে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।